মধ্যবয়সী এই লোকটার নাম হুয়াং। বয়স 40 পার হওয়ায় তার জীবনটা যেন একঘেয়েমি আর হতাশায় ভরে উঠেছে। শরীরে বাসা বেঁধেছে হাই ব্লাড প্রেশার আর সুগারের মতো সমস্যা। তবে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও সে ভীষণ বিপর্যস্ত। একমাত্র ছেলে জিয়ের সাথে তার সম্পর্ক একদমই ভালো না। সকালে নাস্তা করতে বসে ছেলেকে একটু বুঝিয়ে বলছিল চুলগুলো কেটে ফেলার জন্য, কিন্তু ছেলে তার কথায় পাত্তা দেয় না। এইদিকে তার স্ত্রী সিংজিও কাজের চাপে তার দিকে ফিরে তাকানোর সময় পায় না। সব মিলিয়ে তার একটা পরিবার থাকলেও সে যেন একদম একা। এরপর সে তার স্কুটার নিয়ে প্রতিদিনের মতো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় দেখতে পায় কিছু সাইকেল এলোমেলো হয়ে পড়ে আছে, সেগুলো ঠিক করে রাখতে চায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা সাইকেল তুলতে গিয়ে সবগুলো নিচে পড়ে যায়। এই ঝামেলায় সে তার পিঠেও প্রচন্ড ব্যথা পায়, এমনকি হাত থেকে পড়ে তার ফোনের স্ক্রিন ভেঙে যায়। এরপর সে কোনো রকমে খুঁড়িয়ে অফিসে চলে আসে, কিন্তু ততক্ষণে সে 1 মিনিট লেট করে ফেলেছে। এইদিকে তাদের বস অফিসের সবাইকে নিয়ে মিটিং করছিল। কোম্পানির সেলস কমে যাওয়ায় অদ্ভুত একটা গেম খেলে মোটিভেট করার চেষ্টা করছে। হুয়াং লুকিয়ে সেই গ্রুপে জয়েন হতে চায়, কিন্তু বস তাকে দেখে ফেলে। এরপর সবার সামনে তাকে অপমান করে, বলে হুয়াং নাকি ইয়াং জেনারেশনের সাথে একদমই তাল মেলাতে পারছে না। অফিসে হুয়াং এর অবস্থা ছিল একদম নাজেহাল। সে একা দৌড়াদৌড়ি করে সবার ছোটখাটো কাজ করে দিচ্ছিল। এরপর সে একটা ইলেকট্রিক সকেট ঠিক করতে বসে। এইদিকে তাদের বসের একটা ইন্টারভিউ নিচ্ছিল, যেখানে সে বেশ কনফিডেন্সের সাথে বলছে 40 বছর বয়স হচ্ছে নিজেকে পরিবর্তন করার সেরা সময়। আসলে তাদের কোম্পানি কোষের বয়স কমানোর নতুন একটা প্রোডাক্ট তৈরি করছে, সেটারই প্রমোশন করছিল। ঠিক তখনই হুয়াং শর্ট সার্কিট করে পুরো অফিসের কারেন্ট উড়িয়ে দেয় এবং নিজেও ছিটকে পড়ে। রাতের বেলা হতাশা নিয়ে স্কুটার চালিয়ে বাড়ি ফেরে। নিউজে দেখতে পায় আগামীকাল থেকে আকাশে বিশাল এক উল্কাপাত বা মেটিউর শাওয়ার শুরু হবে, যা গত 25 বছরেও দেখা যায়নি। তখন সে তার মোবাইলে লগ ইন করতে যায়, কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ায় লগ ইন করতে ব্যর্থ হয়। এরপর ডাইনিং টেবিলে একা বসে খাবার খায়। স্ত্রীকে টেক্সট করলে সে জানায় ওভারটাইম করছে, তাই ফিরতে অনেক দেরি হবে। এরপর সে একা গিয়েই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবার সেই একই একঘেয়ে রুটিন। অফিসে এলে বস তাকে ডেকে নেয়। সেখানে হুয়াং এর সাথে ওয়াং নামের আরেকজন ম্যানেজারও আসে। বস হুয়াংকে বেশ তাচ্ছিল্য করতে থাকে। এসব শুনে বেচারার মনটা একদম ভেঙে যায়। এরপর বস একটা ট্রফি বের করে। 2000 সালের এক 400 মিটার রানিং কম্পিটিশনের প্রথম পুরস্কার পেয়েছিল সে। এটা দেখিয়ে হুয়াংকে লজ্জা দেয়। আসলে এই তিনজন একসময় হাই স্কুলে ক্লাসমেট ছিল। ম্যানেজার বলে হুয়াং অফিসে যেসব ছোটখাটো কাজ করে তা একজন সাধারণ কর্মচারী দিয়েও করানো যায়, এতে খরচও কম হবে, আবার কাজও বেশি হবে। তাই কোম্পানির ভালোর জন্য বস তাকে একটা নতুন দায়িত্ব দেয়। একটা বক্স থেকে সেই বয়স কমানোর পাউডারটা বের করে, বলে এটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। এর জন্য তারা হুয়াংকে বেছে নিয়েছে। হুয়াং বোকার মতো জিজ্ঞেস করে এটা কি সে খাবারের আগে খাবে নাকি পরে। বস মুচকি হেসে জানায় এটাই হচ্ছে তার খাবার, অন্য কোনো খাবার খাওয়া যাবে না। এই শুনে হুয়াং বক্সটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অফিস থেকে ফেরার পথে হুয়াং দেখতে পায় জি তার স্কুল টিমের সাথে ব্রিজে প্র্যাকটিস করছে। হুয়াংকে দেখে জিয়ের কোচ তাকে ডাক দেয়, বলে জিয়ের এত ভালো দৌড়ানোর প্রতিভা সে তার বাবার কাছ থেকেই পেয়েছে। আজ থেকে 20 বছর আগে হুয়াং পুরো শহরের সেরা রেসার ছিল। এই শুনে হুয়াং এর বুকটা বেশ গর্বে ভরে ওঠে, কিন্তু জি হঠাৎ বলে সে দৌড়ানো ছেড়ে দিবে, কারণ ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এক্সট্রা মার্ক দরকার ছিল, সেটা সে পেয়ে গিয়েছে। এখন শুধু পড়াশোনায় মন দিতে চায়। ছেলের এই সিদ্ধান্তে হুয়াং বেশ অবাক হয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জি তার বাবার সাথে তর্ক করতে থাকে। বলে তার বাবা এত বছর রেস করার পরও কেন সফল মানুষ হতে পারেনি। এই কথায় হুয়াং বেশ রেগে যায়, তবুও জি কোনোভাবেই রাজি হয় না। তখন হুয়াং তার ছেলেকে নিজের পুরনো দিনের গল্প শোনায়, বোঝাতে চায় 18 বছর বয়সটা জীবনের একটা টার্নিং পয়েন্ট। কিন্তু জি বাবার এই কথা বিশ্বাস করে না। সে বলে এসব খেলাধুলায় কোনো ভবিষ্যৎ নেই। ছেলের এমন কথায় হুয়াং ভীষণ হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে ছেলেকে বোঝাতে সে ব্যর্থ হয়েছে। এরপর সে একাই বাড়ির দিকে রওনা হয়। ঠিক তখনই আকাশে সেই বহুল প্রতীক্ষিত উল্কাপাত শুরু হয়। এমন সময় সাইকেলে করে আসা এক ছেলের সাথে সামনাসামনি সংঘর্ষ হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর চোখ খুলে দেখে সে অন্য এক জায়গায় চলে এসেছে। চারপাশের সবকিছু তার চেনা মনে হয়, তার ছোটবেলার ক্যাসেট, তার বাড়ি। এসব দেখে সে একদম থমকে যায়। সে বুঝতে পারে না কিভাবে এখানে এলো। তখন তার বাবা তাকে ডাক দেয়। বাবার গলার আওয়াজ শুনে সে ছুটে আসে নিচে। তাকে দেখে অবাক হয়ে বলে তুমি তো অনেক ইয়াং হয়ে গিয়েছো, আর তোমার স্কিনও একদম টান টান। এই কথা শুনে তার বাবা খুশি হয়ে যায়। এরপর সে বাবার সাথে নাস্তা করতে বসে। টিভিতে আবহাওয়ার খবর দেখে জানতে পারে আজ 10 ডিসেম্বর 1999 সাল। এই শুনে তার চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়। সে বুঝতে পারে টাইম ট্রাভেল করে 25 বছর অতীতে ফিরে এসেছে। এরপর সে তার বন্ধু পানপানের সাথে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পথে তার আরেক বন্ধু ওয়াং এর সাথে দেখা হয়, আর এই ওয়াং ছেলেটাই ভবিষ্যতে হয়ে যাবে তার কোম্পানির ম্যানেজার। এরপর স্কুলে পৌঁছালে তার ভবিষ্যৎ স্ত্রী সিংজিকেও দেখতে পায়। সোজা তার কাছে গিয়ে একদম কনফিডেন্টের সাথে বলে সে তাকেই বিয়ে করবে এবং তাদের সন্তানও হবে। সাথে এটাও বলে
তার এখন আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই সে এখন তাকে সময় দিতে পারবে না। এই কথা শুনে সিংজি আর তার বান্ধবীরা পুরো অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে হুয়াং হয়তো পাগল হয়ে গিয়েছে। এরপর ক্লাসরুমে এসে তার সিটে বসে। তার মনে হচ্ছিল সে যেন এক নতুন জীবন পেয়েছে। এমন সময় টিচার এসে তাদের গণিত ক্লাস নিতে শুরু করে, কিন্তু হুয়াং বোরিং হয়ে যাওয়ায় শুয়ে থাকে। টিচার তাকে ডাক দিয়ে বলে জীবনের এই সোনালী সময়টা যেন ঘুমিয়ে নষ্ট না করে। এই সময়কে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে তারা অনেক বড় মানুষ হতে পারবে। এই শুনে হুয়াং এর মাথায় একটা বিশাল আইডিয়া চলে আসে। সে টিচারকে বলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আর এখানে সময় নষ্ট করতে চাই না। এই বলে ব্যাগ গুছিয়ে সোজা ক্লাস থেকে বেরিয়ে যায় এবং বড়লোক হওয়ার শর্টকাট খুঁজতে থাকে। সে লটারির দোকানে যায়, তবে মনে পড়ে ভবিষ্যতের কোনো লটারির নাম্বারই তো তার মুখস্থ নেই। এরপর শেয়ার বাজার বা ট্রেডিং এর কথা ভাবে, কিন্তু 1999 সালে এসবের তেমন কোনো সুযোগ না থাকায় সব প্ল্যানই ব্যর্থ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে তার বাবার রেস্টুরেন্টে ফিরে আসে। বাবাকে মিথ্যা বলে যে দৌড়ানোর সময় পায়ে ব্যথা পাওয়ায় আগেই চলে এসেছে। এরপর সে রেস্টুরেন্টের ব্যাপারে তার বাবাকে বিভিন্ন বিজনেস আইডিয়া দিতে শুরু করে। সে বোঝায় তাদের পলিসি ভালো না, তাই ইনভেস্টমেন্ট বাড়িয়ে ব্যবসাকে বড় করা উচিত। তার বাবা জানায় সে লাভের জন্য নয়, শখের বসে রেস্টুরেন্ট চালায়। তখন হুয়াং গ্যারান্টি দেয় আগামী 3 বছরের মধ্যে সে অনেকগুলো ব্রাঞ্চ খুলবে এবং 5 বছরের মধ্যে কোম্পানিকে অনেক বড় করে ফেলবে। এসব শুনে তার বাবাও হাওয়াই ভ্রমণের স্বপ্ন দেখতে শুরু করে এবং রেস্টুরেন্টের সকল দায়িত্ব ছেলের হাতে দিয়ে দেয়। তবে শর্ত থাকে কোনো মিথ্যে বলা যাবে না এবং ক্লাস ফাঁকি দিতে পারবে না। হুয়াং হাসি মুখে শর্তগুলো মেনে বাবার সাথে হাত মেলায়। রাতের বেলা হুয়াং তার রুমে বসে পুরনো উইন্ডোজ পিসিতে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করে এবং সেখানে একটা নতুন স্ট্যাটাস দেখতে পায়। লেখা ছিল একটা স্কুটারের সাথে ধাক্কা খেলাম, আর ঘুম ভাঙতেই দেখি 25 বছর পার হয়ে গিয়েছে, এমনকি আমার একটা ছেলেও আছে। এই স্ট্যাটাস দেখে হুয়াং বেশ চমকে ওঠে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বয়স্ক হুয়াং যে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিল সেটা আর কেউ নয়, বরং সে নিজেই। অলৌকিকভাবে 2টা টাইমলাইন একসাথে হয়ে গিয়েছিল। তরুণ হুয়াং তার বন্ধুদের সাথে ব্রিজের উপর থেকে উল্কাপিণ্ড দেখার জন্য সাইকেলে করে আসছিল। এমন সময় বয়স্ক হুয়াং এর সাথে অ্যাক্সিডেন্ট হয়। এখানে সেও অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে দেখে সে আগের মতো শক্তি পায় না, যেন একটা বয়স্ক শরীরে আটকা পড়েছে। ডিজিটাল ঘড়িতে তারিখ লেখা দেখে 10ই ডিসেম্বর 2024 সাল। সে বুঝতে পারে এক লাফে 25 বছর ভবিষ্যতে চলে এসেছে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে জিকে দেখতে পায়। তাকে চোর ভেবে মারপিট শুরু করে। পুলিশ এবং সিংজি এসে পরিস্থিতি শান্ত করে। সে যখন বুঝতে পারে জি হচ্ছে তার ছেলে আর এটা তার সংসার, তখন সে মনে মনে একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি পায়। টেবিলের ওপর রাখা স্মার্টফোন দেখে প্রথমে একটু অবাক হয়। এরপর কোনো মতে তার পুরনো অ্যাকাউন্টে লগ ইন করে এবং সেই স্ট্যাটাসটা লেখে, যেটা একটু আগে 1999 সালের পিসিতে বয়স্ক হুয়াং দেখতে পেয়েছিল, যে আটকা পড়ে আছে কম বয়সী হুয়াং এর শরীরে। স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই তার ফোনে মেসেজ আসে। মেসেজটি এসেছিল 1999 সালে থাকা বয়স্ক হুয়াং এর কাছ থেকে। তারা দুজনে কথা বলে নিশ্চিত হয় সেই অ্যাক্সিডেন্টের কারণে তাদের দুজনের আত্মা একে অপরের শরীরে ঢুকে গিয়েছে। তরুণ হুয়াং জিজ্ঞেস করে সে ভবিষ্যতে দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল কিনা। অতীতের হুয়াং জানায় টুর্নামেন্টের দিন পায়ে ব্যথা পাওয়ায় সে দৌড়াতে পারেনি, তার বদলে রেন চ্যাম্পিয়ন হয়েছিল। এই শুনে তরুণ হুয়াং হতাশ হয়ে পড়ে, কিন্তু অতীতের হুয়াং তাকে শান্ত থাকতে বলে, কারণ সে অতীতে বসে তাদের দুজনের ভাগ্যকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। পরদিন সকালে 2024 সালের অফিসে এক অন্যরকম দৃশ্য দেখা যায়। হুয়াং তার চুল লাল রং করে একদম ইয়াং ছেলেদের মতো হুডি আর হাফ প্যান্ট পরে অফিসে এন্ট্রি নেয়। তার এই তরুণ এনার্জি দেখে অফিসের সবাই অবাক হয়ে যায়। এরপর ওয়াং তাদের মর্নিং গেম খেলায়, যেখানে অফিসের সবাইকে হারিয়ে হুয়াং জিতে যায়। তার এমন পরিবর্তন দেখে ওয়াং এবং রেন লুকিয়ে তাকে দেখতে থাকে। তারা ধরে নেয় তাদের তৈরি সেই বিশেষ ওষুধটা কাজ করেছে। পাউডারটা অলৌকিকভাবে তাকে ছোটবেলার মতো এনার্জেটিক করে তুলেছে। এমন সময় হুয়াং পেছন থেকে এসে রেনকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে বড়লোক হওয়ার পর বন্ধুদের যেন সে ভুলে না যায় এবং কোম্পানির অর্ধেক শেয়ার যেন তাকে দিয়ে দেয়। হুয়াং এর এই পাগলামো দেখে রেন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সে রেনের চেয়ারে বসে দুলতে থাকে এবং অফিসের সবকিছু ঘুরে ঘুরে দেখে। সেলফে পড়ে থাকা ট্রফিটা দেখার পর তার মনটা একটু খারাপ হয়ে যায়। তারপর সে আজকের জন্য ছুটি নিয়ে জিয়ের স্কুলে চলে আসে, কারণ আজকে প্যারেন্টস মিটিং হচ্ছিল। সে জিয়া টিচারকে দেখে অবাক হয়ে যায়। এই টিচার হচ্ছে তার ছোটবেলার এক বান্ধবী। সেই টিচার যখন ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিল, তখন হুয়াং হাসতে শুরু করে। এই দেখে টিচার তার উপর রেগে যায়। সে জিকে দৌড়ানোর বদলে পড়াশোনায় মনোযোগ দিতে বলে, কিন্তু হুয়াং জোর দিয়ে বলে জিকে অবশ্যই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে হবে। মিটিং শেষে হুয়াং জিকে বলে, আগামী
আগামীকাল থেকে সে তাকে দৌড়ানোর ট্রেনিং করাবে। অপরদিকে 1999 সালে 40 বছর বয়সী হুয়াং স্কুলের টিচার্স রুমে এক কাণ্ড ঘটিয়ে বসে। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের সিগারেট ধরিয়ে টিচারের মুখেও একটা সিগারেট গুজে দেয়। এই দেখে ক্লাস টিচার একদম হতবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ হুয়াং এর খেয়াল হয় সে স্কুলে আছে। এমন সময় তার বাবা রুমে ঢুকছিল। হুয়াং এর মুখে সিগারেট দেখে সে একদম শকড হয়। তার হাত থেকে গরম সুপের প্লেট নিচে পড়ে যায় আর স্টুডেন্টরা এই খবরটা পুরো স্কুলে ছড়িয়ে দেয়। প্রিন্সিপাল রাগান্বিত হয়ে ছুটে আসে এবং ফ্লোরে পড়ে থাকা সেই পিচ্ছিল সুপে আছাড় খায়। এর ফলে তার মাথার নকল চুলগুলো খুলে যায়। পুরো স্কুলে একটা হট্টগোল শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে হুয়াং বাধ্য হয়ে সবার কাছে ক্ষমা চায়। রাতের বেলা হুয়াং তার দুই বন্ধুর সাথে বাড়ি ফিরছিল। অদ্ভুত রঙের চুলওয়ালা কয়েকজন বখাটে ছেলে তাদের পথ আটকে টাকা দাবি করে। 40 বছর বয়সী মানসিকতার হুয়াং মারামারি না করে জ্ঞান দিতে শুরু করে। ঠিক তখনই সেখানে সিংজি এবং তার বান্ধবীরা এসে হাজির হয়। সিংজি তার রাফ অ্যান্ড টাফ লুকে সেই বখাটেদের চুলের স্টাইল নিয়ে চরম অপমান করে। তার ধমক আর অ্যাটিটিউড দেখে বখাটেরা ভয় পেয়ে টাকা ফেরত দিয়ে পালায়। সিংজি টাকাটা হুয়াং এর হাতে দিয়ে একদম কুল স্টাইলে সেখান থেকে চলে যায়। রাতের বেলা দুই হুয়াং আবারও সোশ্যাল মিডিয়াতে কথা বলে। ভবিষ্যতের হুয়াং নিজের লাল চুলওয়ালা ছবি পাঠায়, যা দেখে অতীতের হুয়াং হতাশ হয়। বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই বয়সে এসে এমন স্টাইল করছো কেন? ভবিষ্যতের হুয়াং পাত্তাই দেয় না, বরং মনে করিয়ে দেয় দৌড় প্রতিযোগিতার কথা। মানে আগামীকালকে একটা ছোটখাটো কম্পিটিশন আছে। এদিকে 2024 সালে ভবিষ্যতের হুয়াং সন্ধ্যা 7টা বাজতেই অফিসের সবাইকে কাজ শেষ করে বাড়ি যেতে বলে। কেউ কথা না শুনলে সে বিরক্ত হয়ে একাই বেরিয়ে যায়। ম্যানেজার মানে তার বন্ধু ওয়াং এসব আবার লক্ষ্য রাখছিল। এরপর সে নিজেও সেই পাউডারটা খেয়ে ফেলে। ভাবে সেও হুয়াং এর মতো যৌবনকালে ফিরে যাবে, কিন্তু তার কোনো পরিবর্তনই হয় না। পরদিন সকালে ভবিষ্যতের হুয়াং জিকে নিয়ে দৌড়ানোর প্র্যাকটিস করতে যায়। আর এদিকে 1999 সালে একটা দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তরুণ হুয়াং দৌড়াতে দৌড়াতে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ ইচ্ছে করে পায়ে ব্যথার নাটক করে। তাকে এই অবস্থায় দেখে দুই বন্ধু সাহায্য করতে ছুটে আসে। তারা দুজন মিলে তাকে দুই কাঁধে ভর দিয়ে দৌড়াতে শুরু করে এবং শেষ পর্যন্ত ফিনিশিং লাইন পার হয়ে যায়। এরপর সাংবাদিকদের সামনে এসে হুয়াং জানায় তার বাবার রেস্টুরেন্টের স্বাস্থ্যকর খাবারের কারণে সে পড়ে যাওয়ার পরেও দৌড়ানো থামায়নি। এভাবে নিজেদের রেস্টুরেন্টের প্রমোশন করে ফেলে। খবরটা টিভিতে প্রচার হতেই হুয়াংদের রেস্টুরেন্টে উৎসবের আমেজ তৈরি হয়। হুয়াংয়ের বাবা খুশি হয়ে সবাইকে দারুণ মেম্বারশিপ অফার দেয়। রাতের বেলা রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর হুয়াং এবং তার বাবা খুশিতে একসাথে ড্রিঙ্কস করে। মাতাল হয়ে হুয়াং তার বাবাকে বলে, আমি আসলে তোমার সেই হুয়াং নই যাকে তুমি দেখছো, আমি তোমার চেয়ে 2 বছরের বড়। স্বাভাবিকভাবে তার বাবা এই কথা বিশ্বাস করে না। এরপর তারা নিজেদের সম্পর্কে অনেক গল্পগুজব করে। হুয়াং বলে, আমার একটা ছেলে আছে, ও আমার কোনো কথাই শুনতে চায় না। তখন তার বাবা বলে, ছেলেরা একটু এমনই হয়, কিন্তু আমার ছেলে যেমনই হোক না কেন আমি তাকে অনেক ভালোবাসি। এই শুনে হুয়াং ইমোশনাল হয়ে যায়। এরপর তারা একসাথে টেবিলের নিচেই ঘুমিয়ে পড়ে। তারপর থেকে বাবা ছেলের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। হুয়াং তার বাবাকে শহরের একটা অসাধারণ রাস্তায় নিয়ে আসে এবং কনফিডেন্সের সাথে বলে, এই রাস্তাটা এখন দেখতে সাধারণ মনে হলেও ভবিষ্যতে এটাই হবে শহরের 1 নম্বর বাণিজ্যিক রাস্তা। সে একটা দোকান দেখিয়ে বলে, এটাই হবে তাদের হুয়াং ফ্যামিলি গ্রুপ কোম্পানির শুরু। বাবা একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, লোন নিয়ে দোকান কেনা কি ঠিক হবে? হুয়াং তাকে আশ্বস্ত করে, ভবিষ্যতে সবাই এভাবেই ব্যবসা করবে। হুয়াং এর কথায় আশ্বস্ত হয়ে ব্যাংক থেকে 3,60,000 ইউয়ান লোন নেয়। অপরদিকে ভবিষ্যতের হুয়াংও বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল। সে সিংজির সাথে ঘুরতে যায়, একসাথে বসে মুভি দেখে, আবার জিয়ের সাথে বসে ভিডিও গেম খেলে। সিংজি তার ব্লাড সুগার মেপে দেখে সেটা 6.3 নেমে গিয়েছে, অর্থাৎ তার শারীরিক রোগগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। হুয়াং আরো বেশি স্টাইল আর কনফিডেন্স নিয়ে অফিসে আসা শুরু করে। তাকে দেখে বাকি সব কর্মচারীরা একদম চমকে উঠত। এখন আর তারা ওভারটাইম করে না। সন্ধ্যা 7টা বাজলেই হুয়াং এর দেখা দেখি তারাও বের হয়ে যায়। একদিন রাতের বেলা একটা ভ্যান এসে হুয়াংকে কিডন্যাপ করে। রেনের বাবা তাকে কিডন্যাপ করিয়েছে তাদের সেই আবিষ্কার করা পাউডার কাজ করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। হুয়াং এর মাথায় মেশিন লাগিয়ে ব্রেন স্ক্যান করা হয়। রিপোর্ট নিয়ে ডাক্তাররা রেনের বাবাকে বলে, হুয়াং এর ব্রেন একজন 18 বছর বয়সী ছেলের মতো কাজ করছে। এই শুনে রেনের বাবা অনেক বেশি আনন্দিত হয়। এরপর হুয়াং এর ঘুম ভাঙলে তারা তাকে ধন্যবাদ জানায় এবং কোম্পানির বার্ষিক লাভের 10% অর্থাৎ প্রায় 1 কোটি ইউয়ান বোনাস হিসেবে দেওয়ার অফার দেয়। এত টাকার কথা শুনে হুয়াং আনন্দে আত্মহারা হয়ে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় তাদের কোম্পানি ফরএভার 18 স্লোগান নিয়ে লাইভ স্ট্রিমে পাউডার বিক্রি শুরু করেছে। তারা গ্যারান্টি দেয় কাজ না হলে 3 গুণ টাকা ফেরত দিবে। মুহূর্তের মধ্যেই তাদের প্রিসেলের সব স্টক বিক্রি হয়ে যায়। সবাই খুশিতে ফেটে পড়ে আর হুয়াংকে স্পেশাল প্রাইজ হিসেবে 50,000 ইউয়ানের একটা চেক দেওয়া হয়।
এদিকে অফিসের বাইরে সেই 3 জন বিজ্ঞানী একসাথে দাঁড়িয়ে কথা বলছিল। তারা আসলে কোনো বিজ্ঞানী নয়, বরং বড় মাপের প্রতারক। তারা বলাবলি করে অল্পের জন্য ধরা পড়েনি, যত দ্রুত সম্ভব টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। ওইদিকে 1999 সালে হুয়াং ফ্যামিলি নামের রেস্টুরেন্টের জমকালো উদ্বোধন করা হচ্ছিল। হুয়াং মাইক হাতে নিয়ে একটা অবিশ্বাস্য অফার দেয়। মাত্র 59 ওয়ান খরচ করলেই মেম্বারশিপ কার্ড পাবে, যা দিয়ে 3 বার আনলিমিটেড খাওয়া যাবে। এই অফার শুনে লোকজন রীতিমতো পাগল হয়ে যায়। সিংজিও তার বান্ধবীদের নিয়ে কার্ড কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এত মানুষ দেখে হুয়াংয়ের বাবা লোকসানের ভয়ে তাকে আটকাতে আসে, কিন্তু হুয়াং উল্টো আরো 50টি কার্ড বাড়ানোর ঘোষণা দেয়। রাতের বেলা হুয়াং তার বন্ধুদের নিয়ে আনন্দের সাথে ডিনার করছিল। হুয়াং সবাইকে চমকে দিয়ে পকেট থেকে টাকা বের করে, বলে এটা তাদের পারিশ্রমিক। কিন্তু সিংজি এবং পানপান এই বিষয়টি একদমই ভালোভাবে নেয় না। সিংজি রেগে গিয়ে জিজ্ঞেস করে তারা কি টাকার জন্য তাকে সাহায্য করতে এসেছিল। হুয়াং তার 40 বছর বয়সী মানসিকতা থেকে বাস্তববাদী কথা বলে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বন্ধুত্বের চেয়ে টাকা বেশি নির্ভরযোগ্য। এই কথায় বন্ধুরা ভীষণ কষ্ট পায়। সিংজি আর পানপান টাকা টেবিলে ছুঁড়ে ফেলে চলে যায়। হুয়াং মন খারাপ করে বসে থাকে। সে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বলে, বড় হলে তারা ঠিকই জীবনের বাস্তবতা বুঝবে। পরদিন সকালে সে নতুন উদ্যমে তার রেস্টুরেন্ট শুরু করে। বিশাল এক লাল ব্যানার গেটে লাগিয়ে দেয়। এরপর তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। রেস্টুরেন্টে কাস্টমারদের উপচে পড়া ভিড় লেগে থাকে সবসময়। এমনকি তার বাবা একা হাতে অর্ডার সামলাতেও হিমশিম খাচ্ছিল। এর জন্য তারা কয়েকজন কর্মচারীও নিয়োগ করে। অপরদিকে 2024 সালের হুয়াং তার ছেলের কম্পিটিশনের জন্য তাকে ট্রেনিং করাচ্ছিল। একদিন সিঁড়ি বেয়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়। এরপর নিজের অফিসেই একটা ছোটখাটো জিম বানিয়ে নেয়। তার লাল চুলগুলো অনেকদিন হয়ে যাওয়ায় নতুন করে গোলাপি রং করায়। আর এতদিনে কোম্পানির পাউডার বিক্রি 100 মিলিয়ন পার হয়ে গিয়েছে। সবকিছুর পাশাপাশি 2024 সালের এবং 1999 সালের হুয়াংয়ের মাঝে মেসেজ আদান প্রদান হতো। এরপর 1999 সালের টাইমলাইনে নতুন বছর চলে আসে। 2000 সালকে স্বাগত জানাতে হুয়াংদের রেস্টুরেন্টে কাউন্টডাউন শুরু হয়। সবাই রাস্তায় বেরিয়ে আনন্দে ফেটে পড়ে। কিন্তু 2024 সালে থাকা বয়স্ক হুয়াং জানায় ভবিষ্যতের এই দিনটা একদমই সাধারণ আর একঘেয়ে। একদিন রেন ল্যাবে ঢুকে একটা আইনের বই দেখতে পায়। সেখানে অনেক জটিল কিছু লেখা ছিল। সে বুঝতে পারে তাদের কোম্পানির উপর মামলা হতে পারে। তাই সে বুদ্ধি করে হুয়াংকে কোম্পানির আইনি প্রতিনিধি হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু হুয়াং এখানে বিপদের আশঙ্কা করে। 1 কোটি টাকার অফার রিজেক্ট করে তাকে রুম থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর ওয়াং এসে তাকে এক পুরনো গলিতে নিয়ে আসে। দেখা যায় একজন মানুষ পুরনো ময়লা জামা কাপড় পরে ব্যানগাড়িতে ভাঙারি তুলছে। ভালো করে তাকাতেই হুয়াংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই গরিব আর অসহায় মানুষটি হচ্ছে তার সবচেয়ে কাছের বন্ধু পানপান। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হাই স্কুলে পড়ার সময় পানপান বকাটেদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে এবং দুর্ঘটনাবশত একজনকে মেরে ফেলেছিল। এরপর তাকে জেলে যেতে হয়। নিজের প্রিয় বন্ধুর এই দুর্দশা দেখে হুয়াং অনেক বেশি কষ্ট পায়। এরপর বাসায় ফিরে মন খারাপ করে ফিশ ট্যাঙ্কের দিকে তাকিয়ে থাকে। হুয়াংয়ের এই অবস্থা দেখে সিংজি তাকে হাওয়ায় গিয়ে বাবার সাথে দেখা করে আসতে বলে। পরদিন হুয়াং একটা বড় ভবনের সামনে গিয়ে দাঁড়ায়। সেটা কোনো হাওয়াই দ্বীপ ছিল না, এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম। হুয়াং ছাদে গিয়ে দেখে তার বাবা হুইল চেয়ারে বসে আছে। পেছনের দেয়ালে সমুদ্রের নকল ছবি আঁকা। বাবা তাকে চিনতে পারে না, তাকে একজন সাধারণ টুরিস্ট ভাবে। বাবার স্মৃতিভ্রম অবস্থা দেখে হুয়াংয়ের বুক ফেটে কান্না আসে। এরপর সেই আশ্রমের ম্যানেজার জানায় 10 বছর ধরে ব্রেন স্ট্রোক করে তার বাবা এখানেই আছে। বছরে খরচ প্রায় 72,000 ইউয়ান। হুয়াংয়ের তখন মনে পড়ে 18তম জন্মদিনের কথা, যেদিন বাবাকে বলেছিল কখনোই তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। রাতের বেলা সে তার বাবার স্টোররুমে আসে। দেখতে পায় তাদের রেস্টুরেন্টের সব মালপত্র সেখানে পড়ে আছে। এরপর সে 1999 সালের হুয়াংকে মেসেজ দেয়। সে রাগান্বিত হয়ে লেখে সে বাবাকে হাওয়াই পাঠাতে চেয়েছিল, বৃদ্ধাশ্রমে নয়। অতীতের হুয়াং অপরাধ বোধ আর হতাশায় লেখে, আমাকে বাবার খরচ, ছেলের খরচ আর লোনের টাকা জোগাড় করতে হয়। আবার বস যে কোনো সময় চাকরি থেকে বের করে দিতে চায়। তুমি কি ভেবেছো আমি ইচ্ছে করে এমনটা করেছি? এই সব কিছু হ্যান্ডেল করা সহজ ব্যাপার নয়। তরুণ হুয়াং বলে, আমি বাবার বিষয়টা দেখছি, তুমি শুধু মন দিয়ে দৌড়াও আর চ্যাম্পিয়ন হও। তখন হুয়াংয়ের মনে পড়ে যায় কম্পিটিশনের দিন কি হয়েছিল। মাঝ রাস্তায় তাকে বখাটে ছেলেরা ঘিরে ধরেছিল। এমন সময় তাকে বাঁচাতে এগিয়ে আসে পানপান। সেখানে হুয়াং পায়ে আঘাত পায় এবং সেই কম্পিটিশনে জিতে যায় রেন। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। দেখা যায় রেন তার অফিসে বসে অনেক টেনশন করছিল, কারণ তাদের অর্ডার ক্রমশই বাড়ছে এবং তাদের স্টক প্রায় শেষের দিকে। ঠিক তখনই হুয়াং অফিসে ছুটে আসে। রেনকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে আইনি প্রতিনিধি বানাতে চাও? রেন হ্যাঁ বলে, কারণ সে নিজে এই
ঝামেলা থেকে বাঁচতে চায়। হুয়াং বলে, তাহলে আমি 10% বেশি চাই, আমাকে 20% দিতে হবে। রেন তার অফারে রাজি হয় এবং হুয়াংকে কোম্পানির 20% শেয়ার দিয়ে দেয়। এখন থেকে হুয়াং কোম্পানির একজন বড় শেয়ার হোল্ডার এবং তাদের পাউডারটা 5 দিনের মধ্যে বাজারে আসার জন্য প্রস্তুত। অপরদিকে অতীতের ইয়াং তার রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। সে এক ইনভেস্টরের জন্য অপেক্ষা করছে। ইনভেস্টর রেনের বাবার সাথে সেখানে আসে এবং রেস্টুরেন্টটি দেখতে শুরু করে। রেস্টুরেন্ট দেখে খুশি হয়ে বলে এই জায়গাটি একটা বড় ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করবে। কিন্তু হঠাৎ করে রেস্টুরেন্টের ভেতর থেকে একটা রাজহাঁস বেরিয়ে আসে এবং ইনভেস্টরকে তাড়া করতে শুরু করে। সে ভয়ে দৌড়াতে থাকে এবং হাঁসটিও তার পিছু নেয়। সে কোনো মতে গাড়িতে উঠে বেঁচে যায় এবং সিদ্ধান্ত নেয় এই রেস্টুরেন্টে ইনভেস্ট করবে না। পরদিন হুয়াং অনেক আশা নিয়ে দাঁড়িয়েছিল। সে ভেবেছিল ইনভেস্টর আজকে এসে টাকা দিবে, কিন্তু সেই লোক তাকে বলে সে ইনভেস্ট করছে ঠিকই, কিন্তু তার রেস্টুরেন্টে নয়, অন্য আরেকটা জায়গায়। এই কথা বলে সে গাড়ি নিয়ে চলে যায়। হুয়াং হতাশ হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। এরপর ধীরে ধীরে তাদের ব্যবসা অচল হয়ে পড়ে, কারণ নতুন একটা কমার্শিয়াল স্ট্রিট হয়েছে, সেখানেই মানুষজন ভিড় করে। তার উপর হুয়াংদের রেস্টুরেন্টে যারাই খেতে আসে তারা সেই অফার কার্ড দেখিয়ে ফ্রিতে খেয়ে যায়। সব মিলিয়ে তাদের ব্যবসায় শুধু লস হচ্ছিল। এদিকে লোনের টেনশনে তার বাবার অবস্থাও অনেক খারাপ। হুয়াং মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ রেনের বাবা এসে ডাক দেয়। হুয়াং এর মনে পড়ে যায় কম্পিটিশনের শুরুর আগেই এভাবেই রেনের বাবা তাকে টাকা অফার করেছিল যাতে সে কম্পিটিশন থেকে সরে যায়, কিন্তু হুয়াং সেই সময় টাকার অফার মানা করে দিয়েছিল। তবে এবার নিজে থেকেই গাড়িতে গিয়ে বসে এবং রেনের বাবা বলার আগেই বলে ওঠে, আমি জানি আমাকে কেন ডেকেছেন, টাকা অফার করার জন্য। এই শুনে রেনের বাবা একদম অবাক হয়ে যায়। এরপর সে আরেকটা অফার করে, সেটা হলো তাদের রেস্টুরেন্টটাকে নতুন কমার্শিয়াল স্ট্রিটে স্থানান্তর করবে যদি হুয়াং টাকা নিয়ে তার ছেলে রেনকে জিতিয়ে দেয়। অপরদিকে ভবিষ্যতে হুয়াং তার বন্ধু পানপানকে নিয়ে আসে একটা খাবারের দোকানে। এরপর বলে সে তার কোম্পানির নতুন প্রোডাক্টের 20% মালিক। সে পানপানকে সাহায্য করবে এবং তার বাবার হাওয়াই ঘুরতে যাওয়ার ইচ্ছাটাও পূরণ করবে। তার কথা শুনে পানপান অনেক বেশি আনন্দিত হয়। এরপর হুয়াং তাকে অফিসে নিয়ে আসে। এতদিন সে স্টোরেজ রুমে ঢুকতে পারেনি, তবে এবার আইনি প্রতিনিধি হওয়ায় সেখানেও প্রবেশ করতে পারে। কিন্তু যখন সে বক্সগুলো খুলে পানপানকে ওষুধ দেখাতে যায় তখন রীতিমতো চমকে ওঠে। পুরো গোডাউন জুড়ে শুধু প্রোডাক্টের সারি সারি বক্স সাজানো, কোনো বক্সে প্রোডাক্ট নেই। পুরো ব্যাপারটা বুঝতে পেরে হুয়াং একদম থমকে যায়। এদিকে পানপান অনেক কথা শুনিয়ে মন খারাপ করে চলে যায়। হুয়াং বেশ রাগান্বিত হয়ে রেনের সাথে দেখা করতে আসে। রেনকে জানায় গোডাউনে কোনো প্রোডাক্ট নেই, শুধু খালি বক্স পড়ে আছে। রেন তখন একদম শান্তভাবে বলে বক্সগুলো খালি থাকাটাই স্বাভাবিক, কারণ তারা কখনোই কোনো প্রোডাক্ট তৈরি করেনি। এই শুনে হুয়াং অবাক হয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারে রেন ধোঁকাবাজি করছে। তার উদ্দেশ্য শুধু কাস্টমারদের থেকে প্রিসেলের টাকা হাতিয়ে নেয়া। এর জন্যই হুয়াংকে আইনি প্রতিনিধি বানাতে এত বেশি আগ্রহ দেখাচ্ছিল, কারণ এই সব জবাবদিহিতা এখন তাকে করতে হবে। রেনের বিশ্বাসঘাতকতা বুঝতে পেরে সে কান্না করতে থাকে। এরপর বাসায় ফিরে অতীতের বয়স্ক হুয়াংকে টেক্সট করে। সেও তার করা সমস্ত ভুলের কথা শেয়ার করে। অর্থাৎ দুজনেই দুদিক থেকে বেশ ঝামেলার মধ্যে আছে, তবে দুজনেই একে অপরকে সাহস দেয়। দেখা যায় বয়স্ক হুয়াং সেদিন রেনের বাবার কাছ থেকে টাকা নেয়নি, তার সব অফারই রিজেক্ট করে দিয়েছিল, কারণ সে যে কোনো পরিস্থিতিতে ওই কম্পিটিশনটা জিততে চায়। এই শুনে তরুণ হুয়াং অনেক খুশি হয়। পরদিন থেকে হুয়াং কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করতে থাকে। তখন তাকে এসে মোটিভেট করে শিংজি এবং পানপান। তাদের সাথে আনন্দ করতে করতে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নেয়। এদিকে রেন তাকে সবসময় বলতো কম্পিটিশনে অংশ না নিতে। তখন হুয়াং বুঝতে পারে কে তার আসল বন্ধু। এইদিকে ভবিষ্যতে হুয়াং তার বাবাকে দেখতে আবারও বৃদ্ধাশ্রমে আসে। সে প্রায় এখানে এসে তার সাথে বসে থাকে। তার বাবা তাকে একজন ট্যুরিস্ট মনে করে। এরপর হুয়াং যখন মন খারাপ করে চলে আসছিল তখন হঠাৎ তার বাবা নাম ধরে ডাক দেয় এবং তাকে একটা ছোট্ট খাম ধরিয়ে দেয়। ট্রিপে ভালোভাবে আনন্দ করতে বলে, অর্থাৎ তার বাবার স্মৃতি মাঝে মাঝে ফিরে আসে। এই দেখে হুয়াং কান্না করতে করতে চলে আসে। বাসায় এসে একটা ক্যাকটাস গাছ হাতে নেয় এবং ব্যাগ গুছিয়ে বের হতে যায়। সে সিদ্ধান্ত নিয়েছে রেনের থেকে প্রতিশোধ নিবে। ঠিক তখনই শিংজি পেছন থেকে ডাক দেয়, সেও তার সাথে যাবে। এরপর দুজন মিলে বেরিয়ে পড়ে তাদের মিশনে। মাঝ রাস্তায় গিয়ে দেখে তার ছেলে জি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সেও তাদের সাথে যুক্ত হয়ে যায়। হুয়াং তাদেরকে প্ল্যান বুঝিয়ে দেয়। অতীতে তখন হুয়াং এর কম্পিটিশনের দিন। আগের মতো আবারও সেই বখাটে ছেলেগুলো তাকে ঘিরে ধরে। আর এখানে জানা যায় সেই ছেলেগুলোকে পাঠিয়েছিল রেন। কম্পিটিশন শুরু হতে আর কিছুক্ষণ বাকি। তার বাবা এবং শিংজি মাঠে গিয়ে অপেক্ষা করছে। এইদিকে দেখা যায় হুয়াং বিভিন্ন অলিগুলি দিয়ে ছুটে বেড়াচ্ছে। বখাটে ছেলেরা তাকে ধরার জন্য ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যায়। হুয়াং তখন বলে, তোমরা আমার পেছনে না লেগে একটা নতুন ব্যান্ড শুরু করো। এই বলে সে একটা সিডি বের করে দেখায়। ছেলেগুলো তাদের মতো মিউজিশিয়ানদের দেখে অনেক অনুপ্রাণিত হয় এবং হুয়াংকে যেতে দেয়। সে তার অক্ষত পা নিয়ে কম্পিটিশনে পৌঁছায়। অপরদিকে ভবিষ্যতে তখন রেন একটা দোকানে যায়। হুয়াং তাকে মেসেজ দিয়ে এখানে আসতে বলেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায়
হয় সিংজিকে, আর সে দোকানের বিভিন্ন জিনিসপত্র একটু ওলটপালট করে রাখে, যা দেখে রেনের অস্বস্তি শুরু হয়। কারণ তার এক ওসিডি রোগ রয়েছে, কোনো জিনিস 1 ইঞ্চি এদিক সেদিক হয়ে থাকলেও তার অস্বস্তি ফিল হয় এবং সেটা ঠিক করার আগ পর্যন্ত ভালো লাগে না। তো এভাবে সিংজি তার সময় নষ্ট করতে থাকে। এদিকে হুয়াং আর জি অফিসে চলে আসে এবং রেনের রুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে ফেস লক লাগানো ছিল। তাদের প্ল্যান হলো রেনের অ্যাকাউন্ট তাদের কন্ট্রোলে নিয়ে নেওয়া, যাতে কাস্টমারদের টাকা ফেরত দিতে পারে। কিন্তু সে বারবার দোকানে ঢোকার চেষ্টা করলে রেনের ফোনে নোটিফিকেশন চলে আসে। রেন দ্রুত অফিসে যাওয়ার জন্য বের হয়, কিন্তু দেখে কয়েকটা সাইকেল ঠিকভাবে রাখা হয়নি। সে প্রথমে একটা সাইকেল অন্য জায়গায় রেখে সেটা ঠিক করে, তখন আরেকজন এসে একটা সাইকেল নিয়ে নেয়। এই দেখে রেনের মাথা খারাপ হয়ে যায়। এভাবে বেশ কয়েকবার সাইকেল আনা নেওয়া করতে থাকে। কিছুক্ষণ পর কয়েকজন গুন্ডা নিয়ে অফিসের সামনে আসে, হুয়াংয়ের মুখোমুখি হয়। তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তখন পান দৌড়ে আসে রেনকে লাথি দেওয়ার জন্য, কিন্তু সে নিচে পড়ে যায়। আগের মতো এত ফাইট করতে পারে না। তবে ভালো খবর হলো সে নাকি ময়লা ওঠানোর কাজ করে না, সে একটা ইন্টারনেট ক্যাফের মালিক। হুয়াং বুঝতে পারে বর্তমান পরিবর্তন হচ্ছে। এরপর তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সিংজি, পান এরা সবাই সেই গুন্ডাদের সাথে মারপিট করে। এদিকে রেন সুযোগ বুঝে অফিসের দিকে দৌড় দেয়। হুয়াং তার পিছু নেয়। রেন তার অফিসে ঢুকে সেই ট্রফিটা দিয়ে দরজা আটকে রাখে। এদিকে হুয়াং ভেতরে ঢুকে রীতিমতো হতবাক হয়ে যায়। পুরো অফিসটা একদম ফাঁকা এবং লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। দেখানো হয় যখন সে রেনের সাথে নকল প্রোডাক্ট নিয়ে তর্ক করছিল, তখন অফিস কর্মীরা সব লুকিয়ে শুনে ফেলে এবং তারাই অফিসের এই অবস্থা করে চলে গিয়েছে। তারপর হুয়াং পাগলের মতো অফিসের মধ্যে দৌড়াতে শুরু করে। অনেকগুলো বেলুন তার গায়ের সাথে আটকে যায়। সেভাবেই সে সামনের দিকে ছুটতে থাকে। রেন তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য তার ফেস ভেরিফিকেশন করছিল। এমন সময় হুয়াং অফিস রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। সে লাফ দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকবে। ঠিক সেই মুহূর্তেই অতীতে হুয়াংকে দৌড় প্রতিযোগিতায় দেখানো হয়। সে সবার আগে দৌড়ে প্রথম স্থান অধিকার করে নেয়। আর এই ঘটনার সাথে সাথেই ভবিষ্যতের ট্রফিটা দরজা থেকে গায়েব হয়ে যায়। এতে হুয়াং সহজেই অফিসের ভেতরে ঢুকে পড়ে। এক ঝটকায় কম্পিউটারের কেবল খুলে ফেলে। আর এসব দেখে রেন হার মেনে নেয়। অতীতে তখন দেখা যায় একটা আনন্দঘন মুহূর্ত। হুয়াংকে জিততে দেখে তার বাবা এবং সিংজিরা অনেক বেশি আনন্দিত ছিল। এরপর তারা সবাই হুয়াংদের রেস্টুরেন্টে সেলিব্রেট করতে আসে। হুয়াংয়ের বাবা সুস্বাদু খাবার রান্না করে খাওয়ায়। এমন সময় টিভিতে দেখানো হয় আজকে রাতে এই বছরের শেষ উল্কাপাত হবে, যা আবার ঠিক 25 বছর পর দেখা যাবে। রাতের বেলা হুয়াং সেই উল্কাপাত দেখার জন্য ব্রিজের উপর চলে আসে। কিছুক্ষণ পর সেখানে হাঁটতে হাঁটতে চলে আসে তরুণ হুয়াং, অর্থাৎ দুটো টাইমলাইন আবার এক হয়ে গিয়েছে। বয়স্ক হুয়াং তার নিজের ভবিষ্যৎ রূপ দেখে প্রশংসা করে, বলে ভালোই ওজন কমিয়েছো। তরুণ হুয়াং বলে হ্যাঁ, তুমি কিন্তু নিজের ডায়াবেটিস আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রেখো। এরপর দুজন সেই সুন্দর উল্কাপাতের দৃশ্য উপভোগ করে। এমন সময়ে অলৌকিকভাবে তাদের আত্মা নিজ নিজ শরীরে ফিরে যায়। এতে তরুণ হুয়াং প্রচন্ড খুশিতে বয়স্ক হুয়াংকে জড়িয়ে ধরে এবং তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। হুয়াংয়ের মাথায় তখন নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার ভবিষ্যৎটা কেমন হবে, সে কি আদৌ ছেলে স্ত্রী নিয়ে ভালো থাকবে কিনা। ঠিক তখনই ভবিষ্যতের বৃদ্ধ হুয়াং হাজির হয়, আর সে এই হুয়াংকে বলে আমরা ভবিষ্যতে অনেক ভালো আছি। এরপর দুজন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সেই উল্কাপাত দেখতে থাকে। একদম শেষে দেখানো হয় হুয়াং তার পরিবার, বন্ধু বান্ধব নিয়ে বেশ সুখী দিন কাটিয়েছে। তাদের রেস্টুরেন্টকে বড় করার যে স্বপ্ন দেখেছিল সেটাও পূরণ হয়েছিল এবং সবাই যার যার জায়গায় খুশি আছে। আর এভাবেই এই গল্পের হ্যাপি এন্ডিং হয়।